আমাদের দেশের অধিকাংশ শিশুর পড়ালেখা ঝরে যাওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে অর্থ। কারণ প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু সে ভালোভাবে পড়তে পারেনি, তাই সে ভালো মাধ্যমিক বিদ্যালয়েও সুযোগ পায় না। ভালো মাধ্যমিক বিদ্যালয়ে সুযোগ না পাওয়ার কারণে সে ভালো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও সুযোগ পায় না। ফলে সে বিশ্ববিদ্যালয় কোথাও সুযোগ পায় না। ফলে তার জীবনটা অনেক ক্ষেত্রে পিছিয়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি অর্থের অভাবেই শিশুরা প্রাথমিক বিদ্যালয়ের পরবর্তীতে ঝরে যায়। একটা শিশুর প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিটা এইভাবে আমরা তুলনা করতে পারি, যেমন একটি 10তলা বিল্ডিং। এই 10তলা বিল্ডিংটার মাটির নিচেও কয়েকটি তলা রয়েছে যা আমরা দেখতে পাই না, বাট ওই মাটির নিচের তলাগুলো যতটা স্ট্রং, তার বিল্ডিংয়ের ভিত্তিটাও ততটা স্ট্রং। একইভাবে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি যদি কোনো শিশুর স্ট্রং হয়, অর্থাৎ মজবুত হয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এমনকি বিশ্ববিদ্যালয়ে তার ভিত্তিটা তেমনিভাবে স্ট্রং থাকে এবং সে প্রতিভার স্বাক্ষর রাখে। সে সারা জীবন এই প্রতিভার সুফলটা পায়, অর্থাৎ ওই প্রাথমিক বিদ্যালয়ের যে ভিত্তিটা সে গড়েছিল তার সুফল পায়। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় প্রাথমিক বিদ্যালয়ে শিশুর অভিভাবকের ভূমিকা। একটি শিশুর ভবিষ্যতের ভিত্তি কতটা মজবুত হবে তা নির্ভর করে প্রাথমিক শিক্ষার উপর। আজ আমরা জানব প্রাথমিক শিক্ষায় কেন শিশুরা ঝরে পড়ছে, শিক্ষকদের কী করণীয়, আর এই পথ চলায় অভিভাবক কীভাবে এই কার্যক্রমে অংশীদার হতে পারে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই প্রত্যাশা রাখছি। বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয়। 55 বছর পরেও আমরা শিক্ষার মান ভালো দেখছি না। একটা কথা সবাই বলেন যে শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষার মেরুদণ্ড হচ্ছে প্রাথমিক শিক্ষা। একটা শিশু যখন প্রাথমিক শিক্ষায় ভর্তি হয়, তার উপর বাবা মা, আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষিকা, পুরো দেশ তার উপর ভরসা করে। কারণ এই শিক্ষার্থী শিশু অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ে যতটা শিখবে, যেরকম সে ভিত্তি নিয়ে পরবর্তী মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয় তার পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পাবে। বাংলাদেশে প্রায় 1,18,000-এর উপরে প্রাথমিক শিক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে এনজিও রয়েছে, এনজিও ভিত্তিক শিক্ষা কার্যক্রম রয়েছে কিন্ডারগার্টেন সহ অন্যান্য দাতব্য প্রতিষ্ঠান। এর মধ্যে 65,569টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেগুলো পূর্ণ সরকারি, অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আমরা আজকে এই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কথা বলব। বাংলাদেশে 2025-26 শিক্ষাবর্ষে 35,403 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়। এই অর্থ বছরে, অর্থাৎ 2026-27 অর্থ বছরে প্রায় 47,707 কোটি 92 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এটা এখনও প্রস্তাবিত, একটু কম বেশি হতে পারে। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা যেহেতু 65,569টি, সেখানে শিক্ষক থাকার কথা 4,39,844 জন, কিন্তু বর্তমানে সেখানে শিক্ষক রয়েছেন 3,76,845 জন। এই শিক্ষক সংখ্যা একটু কম বেশি হতে পারে, কারণ অনেক শিক্ষক রিটায়ার্ড করেছেন, অনেক শিক্ষক যোগদান করছেন, ফলে দু একটি চেঞ্জ আসতে পারে। বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে যে ছাত্র সংখ্যা তা হলো 1,70,00,000। তাহলে 1,70,00,000 শিক্ষার্থীর জন্য 65,569টি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে রয়েছেন 3,76,000 শিক্ষার্থী। এই সব কার্যক্রমের মধ্যে শিক্ষকরা প্রতিনিয়ত পাঠদানের মাধ্যমে একজন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উন্নীত করার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের আন্তরিকতা, দক্ষতা, সমানুবর্তিতা সব কিছু দিয়ে শিক্ষকরা চেষ্টা করেন। এখানে শিক্ষকের হয়তো ঘাটতি থাকতে পারে, হয়তো মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে, সেটা সাময়িক এবং খুবই এক্সেপশনাল, সেটা কোনো মূলধারার কথা নয়। আর আজকে আমার আলোচ্য বিষয় সেইটি নয়। আজকে আমার আলোচ্য বিষয় অভিভাবক কীভাবে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে একটি মজবুত ভিত্তিতে তার সোনামণিকে
দাঁড় করানোর জন্য চেষ্টা করতে পারেন। আপনারা জানেন একটা ভ্যান গাড়ি বা একটা অটো গাড়ি অথবা একটা 3 চাকার যে কোনো যানবাহন চলতে হলে 3টি চাকাকেই সচল থাকতে হয়, কারণ এর মধ্যে একটা চাকাও যদি দুর্বল হয়ে পড়ে সেই গাড়িটা চলতে পারে না। তো এই 3টি চাকার একটি চাকা শিক্ষক, একটি চাকা শিক্ষার্থী, আরেকটি চাকা হচ্ছেন অভিভাবক। অভিভাবকগণ বাড়িতে যখন শিশুরা আসে তাদের যদি একটু নারিশ করেন অর্থাৎ যত্ন নেন, তাহলে কিন্তু তাদের এই শিক্ষাটি আরও আনন্দঘন এবং আরও বেশি পূর্ণতা পায়। যেমন একটা শিশু বিকাল 4টা পর্যন্ত বা 4:15 পর্যন্ত শিক্ষকের কাছে থাকেন, আর তারা বিদ্যালয়ে যান কোনো শিশু 11টায়, কোনো শিশু 9টায়। অর্থাৎ বাকিটা সময় অর্থাৎ দিনের প্রায় 2/3 সময় শিশুরা বাবা মায়ের কাছেই থাকেন। বাবা মা যদি একটু খেয়াল করেন যে শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার জন্য যে পড়া করছে সেটা কি যথাযথভাবে হলো কিনা, তার পড়াটি কি সে করলো কিনা, ফাঁকি দিল কিনা, হাতের লেখাটি নিল কিনা, তার পেন্সিল কলম থাকলো কিনা, ব্যাগে বইগুলো নিয়েছে কিনা, তাহলে কিন্তু সেই শিক্ষার্থী বিদ্যালয়ে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয় না। কারণ যখনই তার বই থাকবে না, শিক্ষক তাকে রাগ করবেন, হয়তো বেত্রাঘাতও করতে পারেন, হয়তো বা গাল মন্দ দিতে পারেন, বা বন্ধুরা বলতে পারে তুই কেন বই আনিস না। তারপর যখন সে বাড়িতে থাকেন, যদি তার খিদা লাগে একটু খাবারটা দেওয়া, যে বাবা খেয়ে যাও। যখন সে পড়ে, তোমার কি ইংরেজি পড়াটা হলো, বাংলাটা কি তুমি দেখেছো বাবা, গণিতটা কি করেছো, ইংরেজি হাতের লেখাটা কি হলো তোমার, বাংলা হাতের লেখা তো মনে হয় করনি, এভাবে সে যদি একটু খোঁজ নেয়, তাহলে কিন্তু ওই শিক্ষার্থী পিতামাতার মাধ্যমে শিক্ষার যে কাজ, তার বিদ্যালয়ের যে কাজ সেটা সম্পন্ন করে। কিন্তু পিতামাতা যদি তার খোঁজ না নেন, পিতামাতা যদি তাকে মোবাইল দেখায়, কোনো প্রকার বাধা না প্রদান করেন, পিতামাতা যদি তার খেলাধুলায়, আত্মীয় বাড়ি যাওয়ায় বা আশপাশের বিভিন্ন বিনোদন কাজে তাকে এগিয়ে দেন, তাহলে কিন্তু ওই শিক্ষার্থীর পড়তে আর ভালো লাগবে না। কারণ পড়া কিছুটা হলেও কষ্টের কাজ। আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এখনও শিক্ষা সেই বিনোদনমূলক পর্যায়ে যায়নি যে পড়তে পড়তে শিখবে। সেটা শুরু হয়েছে, প্রাক প্রাথমিকে কিছুটা হয়েছে, তাছাড়া অন্যান্য শ্রেণীতে এখনও ওইভাবে গড়ে ওঠেনি। শিক্ষক যদি তার শিশুকে দিয়ে দোকানে পাঠান, এটা কিনে আনো, ওটা কিনে আনো, তাহলে এবার তুমি এই টাকা নাও, এই টাকা দিয়ে তুমি খেও, তখন কিন্তু সে দোকানে যাওয়ার মজাটা পাবে। দোকানে অবশ্যই যাবে, শিক্ষার্থীকে শেখাতে হবে কেনাকাটা, কিন্তু সেটা যেন তার অন্যতম ব্যবসা না হয়। অর্থাৎ ওই শিশু যদি মনে করে আমি একবার দোকানে গেলে বাবা 10 টাকা দিচ্ছে, আরেকবার গেলে 10 টাকা দিচ্ছে, তাহলে সে দোকানেই যাইতে চাইবে, সে পড়তে চাইবে না। কিন্তু তার গণিত বাবা নামতাটা হলো কি না, তুমি কি 2-এর ঘরের নামটা শিখেছো, আচ্ছা আমাকে একটু শোনাও তো, আচ্ছা 4-এর ঘরের নামটা শিখেছো, একটু শোনাও তো। অনেকেই বলবেন শিক্ষা প্রতিষ্ঠানে স্যাররা পড়িয়েছেন, তারা শিক্ষিত, কিন্তু অভিভাবক তো শিক্ষিত নয়। ঠিক আছে, অভিভাবক শিক্ষিত নয়, কিন্তু অভিভাবক তো শুনতে পারে যে বাবা কি পড়া দিয়েছে তুমি বলো। হয়তো নিজে না বুঝলে তার পাশের তো কোনো ভাই শিক্ষিত আছে, তাকে ডেকে এনে দেখানো, অথবা তার জন্য একটা টিউটর রাখা। কারণ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী যথাযথভাবে শিখতে পারে না, এটা বাস্তবতা। যারা খুব মেধাবী তারা হয়তো শিখে, যারা মধ্যম মেধাবী তারাও হয়তো শিখে, এবং কিছু অংশ হয়তো শিখতে পারে না। আর যারা কম মেধাবী তাদেরকে বাড়িতে একটু সাপোর্ট দিতেই হবে, সেটা পিতামাতাই বলেন আর টিউটরই বলেন। এই কাজগুলো করলে সেই শিশু পরবর্তী দিনে বিদ্যালয়ে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ তার পড়াগুলো হয়েছে, সে বন্ধুদের সঙ্গে লজ্জা পাবে না, শিক্ষকের গালি শুনবে না এবং বকুনিও খাবে না। ফলে সে ফুরফুরে মেজাজে বিদ্যালয়ে আসে, হাসি খুশি দিনটা কাটায়, পড়াশোনা শেষ করে আবার বাড়িতে চলে যায়। অনেকেই বলবেন যে এত কিছুর দরকার কি, ও তো কিছুদিন পরেই বড় হয়েছে, একটু উচ্চলম্বা আছে, ও সেনাবাহিনীতে চাকরি পাবে, বা এরকম করে তাচ্ছিল্য করেন আমার দেখা। কিন্তু ভাই, সব জায়গায় এখন পরীক্ষা, লিখিত পরীক্ষা উত্তীর্ণ না হলে সে কোনো চাকরি পাবে না। আর পড়ালেখার গুরুত্বটা সবাই জানেন। ভবিষ্যৎ যে দিন আসছে সেখানে আপনার মাঠে কৃষিকাজেও এয়ার ব্যবহার চলবে। আপনি যদি কোনো নৌযানে মাছ ধরতে যান, সেখানেও এয়ার ব্যবহার। অর্থাৎ শিক্ষার গুরুত্ব বাড়ছে বই কি একটু কমেনি। আজ এই বিশ্বে আমরা যদি আমাদের সোনামণিদেরকে শিক্ষিত করতে না পারি, আমরা যদি তাদেরকে আগামীর ভবিষ্যৎ এই প্রাথমিক বিদ্যালয় থেকেই গড়ে না দিতে পারি, তাহলে কিন্তু তার ভবিষ্যৎ আর স্থায়ীভাবে গড়ে উঠবে না। তার বাবার যদি টাকাও থাকে অনেক, সে টাকা হয়তো হারিয়ে ফেলবে, কারণ সে হয়তো গুণ, যোগ, ভাগ, বিয়োগ একটু হলেও দুর্বল। সে হয়তো ছোট অঙ্কের মাছ ধরতে পারলো, একটু বড় অঙ্কের মাছ ধরতে পারছে না, হয়তো দশমিকের জায়গাটায় সে বেকায়দায় পড়ছে, ফলে তাকে
ফাঁকি দেওয়ার সুযোগ থেকে যাচ্ছে। শুধু তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী নয়, নিজ কর্মস্থলেও কর্মচারীরা হয়তো তাকে ব্যবসায় ক্ষতি করবে। কিন্তু সে যদি যথাযথ শিক্ষিত হয়, সে যদি প্রাথমিক বিদ্যালয়ের পাঠগুলো পর্যাপ্তভাবে শিখে আসতে পারে, সে যদি দেখে দেখে রিডিং পড়তে পারে, সে যদি ইংরেজির অর্থ বোঝে, সে যদি সমাজ সচেতন হতে পারে, ইতিহাস সম্পর্কে ধারণা রাখে, ধর্মীয় নৈতিকতা শিখতে পারে, তাহলে কিন্তু তার জীবন সুন্দর ও কল্যাণময় হয়। সাথে সাথে সে তার পরিবার, আশপাশের সমাজের মানুষ এবং দেশের জন্যও সে স্বাক্ষর রাখতে পারে যোগ্যতায়। এটা কিন্তু কোনো কাল্পনিক কথা নয়, এটা তার বাস্তব, যদি সে প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ পড়াশোনা করতে পারে এবং অভিভাবক যদি তাকে একটু সাড়া দেয়, একটু বিনিয়োগ করে তার পেছনে, তাহলে কিন্তু ওই শিশু আগামীর জন্য, শুধু ওই অভিভাবকের জন্য নয়, ওই এলাকার জন্য, ওই গ্রামবাসীর জন্য, ওই ইউনিয়নবাসীর জন্য, ওই উপজেলার জন্য একটা অ্যাসেট হিসাবে গড়ে ওঠে, যা পিতামাতার মুখ উজ্জ্বল করে। সে নিজে আত্মবিশ্বাসী হয়, জীবনে চলার পথে সে পিছিয়ে থাকে না, সবার সাথে সমানভাবে চলতে পারে। সকল অভিভাবককে এই প্রত্যাশায় রাখছি যে আপনারা অবশ্যই শিশুদের প্রতি মনোযোগ দিবেন, বিদ্যালয়ে যাবেন, বলবেন আমার শিশুর কী অবস্থা, তার খাতাটা দেখি, তার পড়ালেখা কী হচ্ছে, সে কি নিয়মিত বিদ্যালয়ে আসছে। এগুলো করলে শিক্ষকরাও ওই শিশুর প্রতি একটা নজর দেয়। আপনারা জানেন যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আড়াল হলে মনের আড়াল হয়। যে অভিভাবক বছরে একবারও বিদ্যালয়ে গেল না, যে অভিভাবক খোঁজই নিল না তার শিশুর কী অবস্থা, যে অভিভাবক বুঝতেই পারলো না যে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকের সঙ্গে আমার সন্তানের জন্য একটু কথা বলি, তার জন্য ধিক্কার। তার জন্য আমি বলবো, আপনাকে অতিসত্বর সন্তানের প্রতি মায়া মমতা দেখিয়ে, সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে বিদ্যালয়ে যান, শিক্ষকের সাথে আলোচনা করুন, আপনার শিশুর ভবিষ্যৎ আরও ভালো হবে। এবং শিশুকে রাগারাগি না করে, মারধর না করে, বুঝিয়ে বলুন, আদর করুন, সেই শিশু নিশ্চয়ই আপনার জন্য সুনাম আনবে। শুধু আপনার জন্য নয়, দেশের জন্য, সারা বিশ্বের জন্য সে হয়ে উঠবে এক সম্পদ। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি। কেউ যদি কোনো পরামর্শ রাখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কিছু লিখবেন, আপনার মতামত প্রকাশ করবেন। পরবর্তীতে শিক্ষকের গুরুত্ব নিয়ে আমি ভিডিও করব। আপনারা পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সহযোগিতা করবেন। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।